আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জাপান থেকে ডক্টর মেহেদী। আজকে আমি আপনাদেরকে জাপান থেকে বাংলাদেশে ফ্লাইটের এক্সপিরিয়েন্স, কিছু তিক্ত অভিজ্ঞতা, কিছু পরামর্শ শেয়ার করব। প্রথমেই শুরু করি, আমি যেখান থেকে ফ্লাই করেছি সেটা হচ্ছে কোবে। কোবের এখানে হচ্ছে বাস স্ট্যান্ড। এইখান থেকে আমাদের কানসাই এয়ারপোর্টে সরাসরি বাস আছে। এই যে আমি বাসে উঠেছি, বাসের ভিতরটা যদি একটু দেখাই, এটা হচ্ছে বাসের, এই হচ্ছে জাপানের বাসের অবস্থা। এই বাসে 1 ঘন্টা লাগে আমাদের এয়ারপোর্টে যাইতে। এইখানে এই সাগরের পার দিয়ে যায় এরকম ওসাকা হয়ে এবং কানসাই এয়ারপোর্টে যায়। এই যে এয়ারপোর্টে চলে আসছি, এয়ারপোর্টে এটা হচ্ছে কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জাপানের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট। এ হচ্ছে এয়ারলাইন্সের বুথ। এটা এয়ারপোর্টের ভিতরের যে অবস্থা সেইটা। এটা জাপানের অনেকটা ব্যস্ততম একটা এয়ারপোর্ট। আমি ফার্স্ট টাইম এবার ফ্লাই করছি চায়না সাউদার্নে। নর্মালি আমি সিঙ্গাপুর এয়ারলাইন্স যাই। এই হচ্ছে চেক ইন। দেখেন জাপানের চেকিং গুলা কেমন। এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে। এটা খুব সেন্সিটিভ এরিয়া, এখানে ভিডিও করা যায় না, বাট আমি তাও করেছিলাম। এরপর যখন আমি গেটের দিকে যাচ্ছি, গেটের দিকে যাওয়ার সময় প্রথমে আমাকে নামাজ পড়তে হবে। সো আমি যেটা খুঁজছিলাম, শুরুতেই আমি নামাজের জায়গা পেলাম এখানে। এরকম খুব সুন্দর পরিপাটি নামাজের জায়গা, অনেকগুলো সবকিছু আছে এখানে ব্যবস্থা। রেস্টও নিতে পারবেন। আমি নামাজের জায়গা, এখান থেকে নামাজ আমি আসর এবং জোহর দুইটা একসাথে পড়েছিলাম, যেহেতু আমার ফ্লাই টাইম হয়ে গেছিল। এরপরে সামনে একটু যেয়ে দেখি যে আমাদের সেই গেটের কাছে আরেকটা নামাজের জায়গা আছে। নর্মালি 3-4 বছর আগে এরকম ছিল না, বাট এখন নামাজের অনেকগুলো জায়গা আছে। সো যারা এয়ারপোর্টে ফ্লাই করবেন, আপনারা চাইলে নামাজের জায়গা খুঁজে বের করতে পারবেন। এখন আমি ফ্লাইটে উঠতেছি। এটা হচ্ছে গুয়াংজো হয়ে যাবে, চায়নার গুয়াংজোতে একটা স্টপ দিবে, তারপর হচ্ছে ঢাকা যাবে। টোটাল ফ্লাইটের ডিউরেশনটা ছিল প্রায় 12 ঘন্টার মতো। এটা কুইকেস্ট ফ্লাইট, ইভেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের চেয়েও অনেক কুইকেস্ট। সো এই হচ্ছে বিমানের ভিতরের অবস্থা। এখানে খুবই ভালো মানের সবকিছু ছিল, মনিটর থেকে শুরু করে। আর এই দেখেন, এটা প্রথমে খাবার দিচ্ছে ড্রাই ফুডস, এটা অনেক টেস্টি ছিল। এবং এখানের টোটাল ইটা পরিবেশটা ভালো ছিল। এখানে হচ্ছে যে রুটটা দেখতেছি, আমি নর্মালি ভিডিও বা গান দেখি না, কোনো মুভিও দেখি না, আমি রুটটা দেখার চেষ্টা করি এয়ারপোর্টের মনিটরে বিমানের। এই হচ্ছে খাবার। এটা যেহেতু জাপান থেকে যাচ্ছে, সুশি বা এই টাইপের খাবারগুলো ছিল, অনেক টেস্টি ছিল। বাট চিকেন দিয়েছিল, আমি যেহেতু এটা হালাল না সেটা খাইতে পারি না, কারণ আমি হালাল অর্ডার দিতে চেয়েছিলাম, বাট 3 দিন আগে এরা অফ করে দেয়। 3 দিন পরে আর এটা অর্ডার দেওয়া যায় না। সো আমি মিস করেছিলাম, কারণ সিঙ্গাপুর এয়ারলাইন্সের নর্মালি 24 আওয়ার্স আগেও আপনি চাইলে অর্ডার দিতে পারেন। এই কিন্তু এদের সিস্টেমটা ভিন্ন। যাই হোক, আমি ওই যেটা হালাল ছিল সেটা খেয়েছি। এখন আমি গুয়াংজুতে আসছি। এইখানে একটু কথা বলি, এটা হচ্ছে কিছু ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমার এবার ফার্স্ট টাইম। আমি এখানে যখন সিকিউরিটিতে ঢুকলাম আর কি, এখানে চেক ইনের জন্য সেকেন্ড টাইমে, তখন তারা আমাকে বলতেছে আমার লাগেজে নাকি কি সমস্যা আছে। সো ওরা সিকিউরিটি এই জায়গায়, ঠিক এই জায়গাতে অনেকগুলো লোক চলে আসলো। আসার পর আমাকে আলাদা একটা রুমে নিয়ে যেয়ে তারপর বলতেছে তো আমার লাগেজের ভিতরে নাকি ব্যাটারি আছে, পেন্সিল ব্যাটারি। সো এটার জন্য তারা আমাকে লাগেজটা সম্পূর্ণ খুলে সেই পেন্সিল ব্যাটারি তারা বের করেছে। অথচ আমি জাপান থেকে যখন চেকিং করলাম, তারা চেক করে বললো না, প্রবলেম নাই। সো মানে তারা খামোখা একটা হয়রানি করে আর কি। সো যারা জাপানের থেকে এই ইউরোটে যাবেন, একটু সাবধান থাকবেন। কোনো ধরনের ব্যাটারি বা স্প্রে, ইভেন স্প্রে যদি থাকে, আমার সাথে একটা ছেলে ছিল, সে সাউথ কোরিয়া থেকে আসতেছিল, তার ভিতরে কিছু স্প্রে ছিল, পারফিউম ছিল, সেগুলাও নাকি সবগুলো রেখে দিয়েছে। যাই হোক, এটার জন্য আপনাকে একটু সতর্ক করলাম সবাইকে। এখন গুয়াংজু এয়ারপোর্টটা নিয়ে বলি। এয়ারপোর্টটা নতুন নতুন বলতে ডেকোরেশনটা অনেক সুন্দর, সবকিছু ফ্যাসিলিটি ভালো, কিন্তু এখানে ফরেন প্যাসেঞ্জার কম, বিদেশের যাত্রী খুব কম, ডোমেস্টিক ফ্লাইট মনে হয় বেশি এখানে। বাট অন্য ফ্যাসিলিটিগুলো খুব ভালো। নর্মালি অন্য যে ফ্যাসিলিটিগুলো সেগুলো ভালো। ইভেন আপনার কনভিনিয়েন্স স্টোর যেমন ফ্যামিলি মার্ট, এটাও দেখলাম এখানে। এছাড়া যা অন্যান্য ফ্যাসিলিটি যেগুলো আছে, এবং এখানে আপনি ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই আপনি ইউজ করতে পারবেন। আপনার পাসপোর্ট যদি স্ক্যান করলে আপনি ওয়াইফাই পাবেন। এবং এইরকম যে চলন্ত সিঁড়িগুলো আছে সেইগুলো সবগুলো আছে, আপনাকে হাঁটার দূরত্বটা কমাই দিবে আর কি। এখানে আমরা ওয়েট করতেছি বাংলাদেশে যাওয়ার জন্য। এখন দেখেন ফ্যামিলি মার্টের যে অবস্থাটা, সেখানে আমি একটু আইটেমগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, বাট এটা খুবই ডিফারেন্ট এবং প্রাইসও বেশি। এখন দেখেন এখানে যে ওজন মাপার জন্য এখানে একটা মেশিন আছে, এটা হচ্ছে হ্যান্ড লাগেজটা মাপতেছে আর কি। এটা ফার্স্ট টাইম দেখলাম, এটা নাকি শুধু বাংলাদেশের ফ্লাইটের জন্য মাপে। সো হাতের ব্যাগে 7 কেজির উপরে বেশি হইলে একটা ঝামেলা করে। সো এই রুটে যারা আসবেন একটু সতর্ক থাকবেন, এখানে যেন আপনার ওজনটা বেশি না হয়। এখন হচ্ছে প্লেনের ভিতরে উঠতেছি। এখন ইন্টারেস্টিং যে একটা জিনিস বলি, একই বিমানের টিকেটে আমি আসলাম, জাপান থেকে চায়নাতে আসলাম, সেটার যে সার্ভিসটা একই বিমানের একটা ফ্লাইটে, আর চায়না থেকে বাংলাদেশে যে ফ্লাইট, রাত দিন তফাৎ। এখানে কোনো মনিটর নাই, চার্জিং ক্যাপাসিটি নাই। তারপরে হচ্ছে আপনার যে সিটগুলো খুবই কনজাস্টেড, আমি মানে অনেকটা আশ্চর্য হয়েছে আর কি। সো এটা সার্ভিসের যে ভিন্নতা সেটা দেখলেই বোঝা যায় আর কি। এটা হচ্ছে এখন চায়নার উপর দিয়ে যাচ্ছে, মেইন শহর চায়না দিয়ে যাচ্ছে আর কি। সো এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। আমি মূলত এরকম দৃশ্য দেখার জন্যই ফ্লাই করি। আমার খুব রাতের দৃশ্যটা প্লেন থেকে খুব সুন্দর লাগে। এখন আসেন খাবার। যেহেতু আগের ফ্লাইটে আমি হালাল খাবার খুব
খুব একটা খাইতে পারিনি। সো এটা বাংলাদেশের ফ্লাইট যেটা, সেখানে নর্মালি মানে এরা বাংলাদেশি যে ফ্লাইটগুলো সবসময় এরা হালাল ফুড দেয়, এখানে আমার হালাল ফুড দিয়েছিল, চাইতে হয় না আমার আর কি। সো তারপর আমি জিজ্ঞেস করেছিলাম, কনফার্ম করেছি, বলছে না এখানে সবগুলো হালাল, বাংলাদেশের রুটি যাবে। সেখানে চিকেন কারি ছিল, এরপরে এটা মনে হয় সম্ভবত লাউ বা কি একটা আইটেম দিয়ে সবজি দিয়ে করেছে, এটাও ভালো টেস্টি ছিল আর কি। এছাড়া যে অন্যান্য আইটেমগুলো ব্রেড বা এগুলো নর্মালি সবসময় থাকে, কফি সেগুলা তো থাকেই, আর কিছু ফ্রুটস ছিল, সেগুলাও ভালো লেগেছে আমার কাছে আর কি। এছাড়া ওদের যে রেডিমেড কফিটা দেয়, যে কফিটা, এটা খুবই টেস্টি, আমার কাছে ভালো লেগেছে। এখন ফ্লাইটের ভিতরে কথা বলি, এখানে প্রায় 80% মনে হয় বাংলাদেশি, যেহেতু বাংলাদেশে যাচ্ছে, আর 20% ফরেনার দেখলাম। আর বাংলাদেশিদের ভিতরে ম্যাক্সিমাম আমার মনে হয়েছে এরা বিজনেসম্যান বা এরকম, বা আমার মতো যারা অন্য একটা রুট হয়ে এখানে ট্রানজিট হয়ে এসেছে এরকম আর কি। এখানে প্রায় 5 ঘন্টার মতো ফ্লাইটের টাইম ছিল, সব মিলিয়ে মোটামুটি ভালো। এরপরে এই যে ঢাকায় চলে আসছি, এখন গাজীপুরের উপর দিয়ে যাচ্ছে আর কি, ঢাকার কাছাকাছি এরকম যাচ্ছে। এই দৃশ্যটা খুবই ভালো লাগে। কিন্তু একটা জিনিস বলি, আমি প্রায় 20-25টা দেশের মতো ফ্লাই করেছি। আমার আগে খুবই ভালো লাগতো ফ্লাই করলে, কিন্তু ইদানিং আমার খুব ভয় লাগে। ফ্লাই করার সময় আমার ভয় লাগে, মানে কখন ক্র্যাশ হয় বা এরকম একটা দুশ্চিন্তা মাথায় আসে, আমি জানি না। যাই হোক, তারপরে সেজন্য আমি ফ্লাই, টেক অফ এবং ট্যাক্সি করার সময় খুবই দোয়া কালাম পড়তে থাকি আর কি। যাই হোক, এখন এখানে বাংলাদেশের ফ্লাইটের ল্যান্ডিং কথা বলি। বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা এয়ারপোর্ট, আমি অনেক পাইলটের কাছে শুনেছি। সো এখানে যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়ার মাঝখানে এয়ারপোর্ট, সেজন্য খুবই এক্সপার্ট পাইলট ছাড়া এখানে ল্যান্ড করা অনেক টাফ হয়। সো এইটার যখন শুনেছি তখন থেকে আমার একটু ভয় কাজ করে আর কি। তাও আলহামদুলিল্লাহ সাবধানে আমরা এখন ল্যান্ড করতে পেরেছিলাম। এই হচ্ছে এয়ারপোর্টে আমরা ল্যান্ড করতেছি আর কি। ল্যান্ড করার পরে একটু তিক্ত অভিজ্ঞতা ছিল এখানে। আমাদের এয়ারপোর্টের যা অবস্থা, যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, খুব আশাবাদী ছিলাম দেশের চেঞ্জ হবে, এয়ারপোর্ট অ্যাটলিস্ট এয়ারপোর্টে চেঞ্জ হবে। আমাদের আসিফ নজরুল সাজি ভাই কাজ করতেছিলেন, ভাবছিলাম খুব চেঞ্জ হবে, বাট খুবই আশাহত হয়েছি। কোনো চেঞ্জই হয় নাই এয়ারপোর্টের সিস্টেম আগের মতোই। সেই মানে সিস্টেমটার যে লস, সেই লসটাও আছে, এবং সার্ভিসের কোনো কোয়ালিটি চেঞ্জ হয়নি আর কি। যেমন আমরা যখন এই প্লেনে ল্যান্ড করলাম, এই ল্যান্ড করার পর আমি দেখাচ্ছি, এই যে ভিতরে যে অবস্থান, সেগুলো শুধু ছবি ছাড়া আর কোনো চেঞ্জ নাই। আমরা যখন লাইনে দাঁড়াচ্ছি আপনার ওই ইয়ের জন্য, ইমিগ্রেশনের জন্য, সেখানে অনেকগুলা লোক চলে আসছে। আসার পরে যেহেতু একটা লাইন হয়ে গেছে, বিশাল কিউ, তখন ইমিগ্রেশন যে পুলিশ অফিসার গুলা ছিলেন ডিউটিতে, তারা উঠে চলে গেলেন আর কি, কোনো কারণ ছাড়া চলে গেলেন। কেউ আর মোড়া ভাঙছেন, কেউ রেস্ট নিচ্ছেন, কেউ পানি খাচ্ছেন। এখানে বিশাল লাইন, অনেকে বাচ্চা নিয়ে আসছে, কান্নাকাটি করতেছে। আমরা প্রায় আধা ঘন্টার মতো এখানে দাঁড়ানো, ওনারা এখানে গল্প করতেছে, কথা বলতেছে। আমি ভিডিওতেই দেখেন এই পাশে, ওই যে এইদিকে আমি দেখাবো এখনই। আর এই যে ই পাসপোর্টের যে ল্যান্ড গুলা অকেজো পরে আছে, কত কোটি টাকা খরচ করে এগুলা করছে, কোনো কাজেই না। আমি আসলে বুঝি না সরকারের কি পদক্ষেপে এরা কারা করে, কারণ অ্যাক্টিভ যদি না থাকে তাহলে এত টাকা খরচ করে কি লাভ, জনগণের টাকা খরচ করে। এখন দেখেন এই দেখেন পুলিশ অফিসার গুলো, ওনারা ওখানে গল্প করতেছেন, কথা বলতেছেন, হাই হ্যালো বলতেছেন, ওখানে সবগুলো ফাঁকা। অথচ আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। এই যে অবস্থাগুলো, এগুলো চেঞ্জ কবে হবে, কিভাবে হবে, আসলে আমার বোধগম্য না। আমি জুম করে তাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আর কি, তারপরে তাদের কোনো চেঞ্জ আসলো না। এরপরে হচ্ছে আসেন বেল্টের কথা। বেল্টের যেখানে আছে আমাদের লাগেজ বেল্ট, সেখানে কোনো ট্রলি নাই। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তিনি খুব বিরক্ত হলেন। তাকে কেন জিজ্ঞেস করছি যে ট্রলি কোথায়, কর্মকর্তা এখানে। তারপর আমি লাস্টের একদম এয়ারপোর্টের লাস্টের বর্ডার থেকে প্রায় 10 মিনিট হেঁটে ট্রলি এনে আমি আমার লাগেজ নিলাম। কিন্তু লাগেজ নিতে দেখি যে আমার যে লাগেজটা, আমার অ্যালুমিনিয়ামের লাগেজ, আমি অস্ট্রেলিয়া থেকে কিনেছিলাম, সেটার হ্যান্ডেল ভেঙে ফেলছে। অ্যালুমিনিয়াম, কিন্তু নর্মাল লাগেজ ছিল, হ্যান্ডেল ভেঙে ফেলছে, এক পাশে ভেঙে ফেলছে। মানে যাচ্ছে তাই অবস্থা সার্ভিসের। এয়ারপোর্টে এরা খুবই রাফলি হ্যান্ডেল করে হচ্ছে এই লাগেজগুলা। এই সবকিছু মিলিয়ে তারপরে ল্যান্ড করলাম। ল্যান্ড করে বের হয়ে যাওয়া, যত রীতি যেটা দেখা যায়, অনেক মানুষজন ভিড় করতেছে, আমার আত্মীয় স্বজন আসছিলেন আর কি। এটা শুধু বাংলাদেশি দেখবেন, অন্য দেশে এরকম সুন্দর পরিবেশ নাই। তো এই হচ্ছে আমার অভিজ্ঞতা। এরপরে বের হয়ে আমার বাসা দিয়ে চলে আসলাম আর কি।